প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার শেখারঘরের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে অর্ধবার্ষিক মূল্যায়ন ২০২৪ এর প্রেক্ষাপটে। তো আজকে আমরা আলোচনা করব যে প্রশ্ন কেমন হবে, কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন থাকতে পারে এবং কী ধরনের মূল্যায়ন ওটা তোমাদেরকে করতে পারে। তো একে আমি এখানে আ বাংলা যে বইটা আছে সেটা এখানে দেখাবো। তারপর এখানে কিভাবে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেটা দেখাবো। আর শিক্ষকরা কোন কৌশলে আ মূল্যায়ন করবে তোমাদেরকে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলব। তো চলো একে আমরা ওই বিষয়গুলা দেখি। এখানে সূচিপত্র যেটা শিক্ষণকালীন মূল্যায়ন আমরা পাবো। আমরা এখানে মোট ৬ টা মূল্যায়নের ব্যাপারে কথা ৫ টা মূল্যায়নের ব্যাপারে কথা বলবো, নির্দেশনা কথা বলবো। আর একটি আছে অ্যাপস যেটার মাধ্যমে তোমাদেরকে প্রতিষ্ঠান রেজাল্ট তোমাদেরকে প্রোভাইড করে থাকবে। তো এখানে শিক্ষণকালীন মূল্যায়নের আমরা দেখব। তো ষান্মাসিক, সামষ্টিক মূল্যায়ন সেটা আমরা দেখব। শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে কি করণীয়? অনুপস্থিতি যদি তোমরা থাকো তখন শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে? তারপর আচরণিক কি, কি নির্দেশনা দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করা হবে? আর শিক্ষার্থীর ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট কিভাবে প্রস্তুত করে তোমাদের হাতে দিবে? এগুলো বিষয় নিয়ে কথা বলব। তো এখানে আমরা একে যদি যাচ্ছি, এখানে অনেকগুলো বিষয় আছে। সেটা যদি তোমরা পেতে চাও তাহলে খবরপত্র.bd.com এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। এ পুরোটাই এখানে দেওয়া আছে। তোমরা নিজেরা পড়ে বুঝতে পারো। তো আমি যেটা বলছিলাম যে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আমরা কথা বলব। শিক্ষণকালীন যে মূল্যায়নটা আছে সেটা, এই মূল্যায়ন কার্যক্রমটি শিক্ষণকালীন অর্থাৎ শিখন অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে। এখন এখানে বিভিন্ন বিষয় আছে। আগের মতো কিন্তু আমাদের নাই। তো আমরা একটু পরে দেখব যে অভিজ্ঞতাটা কি। তো এই অভিজ্ঞতা শিখানো চলাকালীন মানে এই অধ্যায়টা চলাকালীন সময়েই তোমাদেরকে মূল্যায়ন করে ফেলবে, যেটা ইতিমধ্যে তোমাদেরকে করে ফেলেছে। তো শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে শিক্ষক সংশ্লিষ্ট শিখন যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা সূচক বা পারফরম্যান্স ইন্ডিকেটর, বা আমরা সংক্ষেপে বলি পিআই, পরিশিষ্ট ২ এ আমরা দেখব। ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবেন। তো পরিশিষ্ট ২ যেটা আছে সেখানে প্রতিটি শিখন অভিজ্ঞতায় কোন পারফরম্যান্স ইন্ডিকেটর বা পিআই এর ইনপুট দিতে হবে এবং কোন প্রমাণকের ভিত্তিতে তা দেওয়া হবে, এটা দেওয়া আছে সুস্পষ্ট করে। প্রতিটি শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের তথ্য ইনপুট দেওয়ার সুবিধার্থে পরিশিষ্ট ৩ একটি ফাঁকা ছক দেওয়া হয়েছে, সেখানেও আমরা দেখব। তো এখানে আমরা জানি যে আমাদের পারদর্শিতার যে সূচক আছে, এই সূচক অনুযায়ী আমাদের তোমরা যেটা পেতে পারো সেটা হচ্ছে চতুর্ভুজ পেতে পারো, বৃত্ত পেতে পারো, আর ত্রিভুজ পেতে পারো। তো এখানে ৩টা মিনিং আছে। ৩টে মিনিং যেটা, সেটা আমরা একটু পরেই আমরা দেখতে পারবো। আচ্ছা। তো এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা ২০২৪ সালের বছরের মাঝামাঝি বিষয়ের আ আ মাঝামাঝিতে বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছর শেষে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত ১ সপ্তাহ ধরে এ মূল্যায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে। যেটা পরিমার্জিত, পরিবর্তিত হতে পারে সময় অনুযায়ী, যেটা তোমরা রুটিন অনুযায়ী দেখেছো। স্বাভাবিক ক্লাস রুটিন অনুযায়ী বিষয়ের জন্য নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের সামষ্টিক মূল্যায়নের জন্য অর্পিত কাজ সম্পন্ন করবে। তো সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত ১ সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দেওয়া হবে। সামষ্টিক মূল্যায়ন শেষে আ অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে। শিক্ষার্থীদের প্রদেয় কাজের নির্দেশনা, সামষ্টিক মূল্যায়ন ছক এবং শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশাবলী সকল শিক্ষা প্রতিষ্ঠান আ আ সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করবে। সেটা তোমাদের বিষয় না, সেটা প্রতিষ্ঠানের বিষয় এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে সকল আ আ অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, তাদের বিষয়। আচ্ছা, এখন অনুপস্থিত হলে কি করণীয়? যদি কোনো অভিজ্ঞতা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী আংশিক সময় বা পুরোটা সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে ওই যোগ্যতাটি অর্জন করানোর জন্য পরবর্তীতে এনসিটিবি নির্দেশনা অনুযায়ী নিচের নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই নির্দেশনা পরবর্তীতে দেওয়া হবে। তো এখন আ অভিজ্ঞতা বলতে আগে আমাদের ছিল অধ্যায়। আমরা আগে আ আমি যদি আমাদের টেক্সট বুকটা দেখি, আমাদের টেক্সট বুকটা আছে। আশা করি তোমাদের ইয়েতে আছে। এখানে দেখো,
এখানে বিষয়টা হচ্ছে প্রথম অধ্যায়। এই অধ্যায়টাই হচ্ছে অভিজ্ঞতা। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা হচ্ছে অভিজ্ঞতা। আশা করি বোঝাতে পেরেছি। এখন কিন্তু অধ্যায় বলা হবে না, এটাকে বলা হবে অভিজ্ঞতা। মানে পুরো একটা অধ্যায়, এই প্রথম অধ্যায় চলাকালীন সময়ে যদি কোনো শিক্ষার্থী আংশিক সে অনুপস্থিত থাকে, তখন তাকে নিরাময়মূলক ব্যবস্থা করে ওই সময়ের মধ্যে তাকে এটা কভার করা হবে। আর যদি সে পুরোটা সময়ই সে অনুপস্থিত থাকে, তাহলে কিভাবে ওই যোগ্যতাটি অর্জন করা যায় সেটা এনসিটিবি পরবর্তীতে একটা আ ও নির্দেশনা দিবে। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান কাজ করবে। তো আচরণিক নির্দেশক, এই আচরণী নির্দেশক কি, কি আছে? পরিশিষ্ট ৫ আমরা দেখব। একে, একে আমরা ৫ টাই দেখব। আচরণিক নির্দেশনার তালিকা দেওয়া আছে। শিক্ষক বছর জুড়ে, এটা কিন্তু বছর জুড়ে পুরো শিখন কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই নির্দেশক সমূহে প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করবেন। পারদর্শিতার নির্দেশকের পাশাপাশি এই আচরণিক নির্দেশনকে অর্জনের মাত্রা প্রত্যেক শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট অংশগ্রহণ হিসাবে যুক্ত থাকবে। এটা আমরা একটু পরে দেখব। এটা আমরা কিভাবে করতে পারি। তো এখন আমরা দেখি যে আমাদের মূল্যায়নে কি, কি প্রশ্ন থাকবে এবং আমরা কি, কি প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে দিব। তারপর আমি জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিব কোন, কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো। বিষয়টা হচ্ছে, আমি একটু পেনটা নিয়ে নিচ্ছি। বিষয়টা এখানে আমরা যদি দেখি, এখানে আছে ০.১, তারপর ০.১.০৯.০১, আবার এখানেও কিন্তু আছে। হ্যাঁ? ০ আ আ দশমিক ০১.০৯.০১, তারপর এটার পিছনে কিন্তু আবার আসছে ০১। এই বিষয়গুলা আমি একটু বলে দিচ্ছি। এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল দরকার ছিল। এখানে যোগ্যতা নং আর আছে পারদর্শিতার সূচক। তো এখানে যোগ্যতা নং ১ম আছে ১, এটা হলো বিষয় কোড। হ্যাঁ? তারপর এটা যেটা আছে এটা হচ্ছে ৯, ৯ মানে হচ্ছে নবম শ্রেণী। আর ০১, ১ বলতে হচ্ছে এই নবম শ্রেণীতে মোট যোগ্যতা আছে ৭ টি। এর মধ্যে ১ম যোগ্যতাটা হচ্ছে অ্যা ১। আবার এখানে কিন্তু একই রকম আছে যে ১ম টা হচ্ছে বিষয় কোড, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এখানে উম বি অ্যা তারপর হচ্ছে এখানে যেটা কি বলে এটাকে, শ্রেণী, তারপর হচ্ছে এটা একক যোগ্যতার যে মাপকাঠি আছে সেটা। আর এখানে হচ্ছে পারদর্শিতা সূচক। তো এখানে যোগ্যতা আমি বলছিলাম নবম শ্রেণীতে কয়টি আছে? নবম শ্রেণীতে আছে ৭ টি যোগ্যতা। এর মধ্যে ১ নম্বর যোগ্যতা এই ৩ টি আ আ পারদর্শিতা সূচক আছে। এই ৩ টি থেকে প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এরকমভাবে এখানে ২ আছে, ৩ আছে, ৪, ৫, ৬ এবং ৭। মোট ৭ টি যোগ্যতা রয়েছে। এই ৭ টি যোগ্যতার উপর ভিত্তি করেই আমাদের আ প্রশ্নগুলো হবে। তো এখন এখানে কি আছে কি আমরা দেখি যে কি, কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমাদেরকে কি যোগ্যতা অর্জন করতে হবে। পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ, চাহিদা অনুযায়ী প্রসঙ্গের মধ্যে থেকে বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করে করতে পারা। তো এটা, এই যোগ্যতাটা অর্জন করতে হলে তাকে পারদর্শিতার সূচক ৩ টা নিয়ে চিন্তা করতে হবে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যোগাযোগ করতে পারছে কিনা? যদি আ শনাক্ত করতে পারে তাহলে তাকে চতুর্ভুজ দেওয়া হবে। যোগাযোগ করতে যদি পারে তাকে বৃত্ত দেওয়া হবে। আর পরিচিতি ও অপরিচিত উভয় ধরনের পরিবেশ বিবেচনা করে যদি যোগাযোগ করতে পারে তবেই তাকে ত্রিভুজ দেওয়া হবে। তো এই তারপর আছে ব্যক্তির আগ্রহ, চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক যোগাযোগ করতে পারছে কিনা। এটার মধ্যেও এরকম ৩ টা আছে। যদি মোটামুটি শনাক্ত করতে পারে তাকে চতুর্ভুজ দেওয়া হবে। আর যদি ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গ থেকে যোগাযোগ করতে পারে তাকে পারদর্শী মাত্রায় আ আ বৃত্ত দেওয়া যেতে পারে। আর যদি আ এর বাইরে থেকেও কেউ কিছু করে তাহলে ত্রিভুজ দেওয়া যেতে পারে। তো এই পুরো শীটটা আ যদি তোমরা ডাউনলোড করে নিতে পারো তাহলে পুরোটা দেখে, দেখে বুঝতে পারবে। এখন আমি যাব যে আমাদের প্রশ্নটা কি, কি ধারায় হতে পারে। আমরা প্রশ্নটা যদি একটু দেখি। প্রশ্নটা এখানে যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা হচ্ছে এখানে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এই বিভিন্ন উপকরণ, যেমন যোগাযোগের মাধ্যম, কয়টি মাধ্যম এখানে তোমাদের বইয়ে তুলে ধরেছে। প্রত্যক্ষ মাধ্যম কি, আ লিখিত মাধ্যম কি, যান্ত্রিক মাধ্যম কি? এটা মানে কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি? আমাদের প্রশ্ন যেমন এরকম আসলো যে, প্রত্যক্ষ মাধ্যম কি? আমরা এটা কি উদ্দেশ্যে কার সাথে যোগাযোগ করি? এটা একটু সাজিয়ে লিখো।
অথবা আ অ্যা ব্যা লিখিত মাধ্যম কি? এটা আমরা কিভাবে যোগাযোগ করা হয়? কি উদ্দেশ্যে যোগাযোগ করি? কার সাথে যোগাযোগ করি? এগুলো একটু লিখো। এটাও যোগাযোগের মাধ্যম থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যোগাযোগের কয়টি মাধ্যম সম্পর্কে তুমি জানো লেখো। আ এটা কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হয় সেটা লিখো। আমরা এখান থেকে আর আমাদের বিষয় হচ্ছে আমরা আগে একটা টিউটোরিয়াল আমি দিয়েছিলাম যে আমাদের এখান থেকে কোনটা আসবে আমাদের এখানে ৯ম শ্রেণীর ৯৯ পৃষ্ঠা পর্যন্ত ৯৯ পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে ৯৯ পৃষ্ঠা পর্যন্ত বাংলা বিষয়ের আ আ মূল্যায়নের জন্য নির্বাচন করা হয়েছে। তো এখানে আমি ৯৯ পৃষ্ঠা পর্যন্তই দেখাচ্ছি কোন প্রশ্নগুলা কিভাবে আসতে পারে। এখানে আমরা এটা বুঝতে পেরেছি যে যোগাযোগের মাধ্যম এটা কিভাবে আসতে পারে প্রশ্নটা। তারপর যোগাযোগের উপকরণ। তোমাকে এই ধরনের প্রশ্ন হতে পারে যোগাযোগের কয়েকটি উপকরণের মাদ আম আ লিখো, উপকরণের নাম লিখো। এবং প্রত্যক্ষ আ উপকরণ কোনগুলো, লিখিত আ মাধ্যমের উপকরণ কোনগুলো, যান্ত্রিক মাধ্যমের উপকরণ কোনগুলো, এগুলো লিখো এবং কোন উপকরণ কি কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে? বাকপ্রত্যঙ্গ আমরা কোন কাজে ব্যবহার করি, কান কোন কাজে ব্যবহার করি। এগুলো সম্পর্কে একটু স্পষ্ট তোমাদের ধারণা থাকতে হবে। আর যোগাযোগের মাধ্যম ও উপকরণ সেটা এখানে এই যে আমরা যে কথাগুলা বললাম, এই কথাগুলা কিন্তু মোটামুটি এখানে আছে একই প্রশ্ন। একই প্রশ্নগুলা তোমরা এখানে এটা দেখে নিতে পারো। হুম? যে প্রত্যক্ষ মাধ্যম এখানে কি আছে? প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে অন্য পক্ষ শুনে। প্রত্যক্ষ মানে সরাসরি যখন আমরা কথা বলি, সরাসরি যখন আমরা কথা বলি তখন প্রত্যক্ষ বলা হয়। যেমন তোমার সামনে আমি কথা বলতেছি, সরাসরি তোমার টিচার যখন তোমাকে ক্লাসে পড়ায়, এটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। তুমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলো, এটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। এক পক্ষ শুনবে, এক পক্ষ বলবে। এক্ষেত্রে গলার স্বর কি ব্যবহৃত হয়? আমরা গলার স্বর ব্যবহার করি, কথার সুর ব্যবহার করি, ইশারা, ইঙ্গিত ব্যবহার করি, অঙ্গভঙ্গ ব্যবহার করি, তাকানোর ধরন ইত্যাদিগুলো আমরা ব্যবহার করে থাকি। আর লিখিত মাধ্যম যেটা, সেটা তো আমরা জানি লিখে যেটা বোঝানো হয়, সেটা কি চিঠিপত্র হইতে পারে, সাহিত্য হতে পারে, নোটিশ, তারপর ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, সাইনবোর্ড এগুলো হতে পারে। তাই না? আর যান্ত্রিক মাধ্যম কোনটা? যেগুলো যন্ত্র ব্যবহার করে। যেমন তোমরা এখন যে ভিডিওটি দেখছো, সেটা কিন্তু একটা যন্ত্র ব্যবহার করে আ দেখতেছো। তাই না? এটাকে বলা হয় যান্ত্রিক। এগুলো একটু আছে, একটু তোমরা ইয়ে করে নিবে। তো এইগুলো ব্যবহার করতে এটা কিন্তু আমরা আগেই দেখেছি কি উপকরণ ব্যবহার করি আমরা। তাই না? এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর যোগাযোগের যে নমুনা, এই বিভিন্ন ধরনের নমুনা, যেকোনো একটা নমুনা তোমাদের থাকতে পারে। এই নমুনাগুলা একটু দেখে নিবে তোমরা। যে শ্রেণীকক্ষে ক্লাস চলছে এটার মধ্যে কোন নমুনায় ব্যবহার করা হয়। যে কোন আ উম এখানে এরকম থাকতে পারে প্রশ্নটা যে শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন সময়ে যে নমুনা যোগাযোগ করা হয় তার মধ্যে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগ কি উপকরণ ব্যবহার করা হয়েছে। অথবা এখানে একটা ছবি দেওয়া আছে। পরীক্ষার সময় একটা ছবি দেওয়া থাকতে পারে, একটা গল্প থাকতে পারে। সেটা যদি ক্লাসরুমের গল্প থাকে, ক্লাসরুমের গল্প থেকে প্রশ্ন হবে। আর যদি বাইরের কোনো গল্প থাকে, বাইরের ইয়ে থেকে প্রশ্ন হবে। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলাই থাকবে। ঠিক আছে? যে কোন যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি উপকরণ ব্যবহৃত হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি ছিল? অ্যা এই যোগাযোগের আর কোনো মাধ্যম বা কি উপকরণ ব্যবহার করা যেতে পারে? মানে এটাকে আরো উন্নত করার জন্যে। তো আমরা এখানে যেটা পেয়েছিলাম আ সেটা হচ্ছে বিচার বিশ্লেষণ করে আ আ এই যে সাবলীলভাবে কথা বলতে পারা সেটা হচ্ছে সাধুরীতি বাক্যকে প্রমিত রূপে রূপান্তর করতে পারা। এটা আমি আসছি একটু পরে। তো এটা আমি দেখিয়েছি এটা কারণ আছে যেখানে আমাদের যে ভাষারীতিগুলো আছে সেগুলো যাতে আমাদের সঠিক থাকে। এখানে আবার নমুনা একটা দেওয়া আছে। এখানেও সেইম আমি আগেই বলেছি। বিভিন্ন ধরনের আছে। এখানেও এটা এক ধরনের দেওয়া আছে। এটা কোন যোগাযোগ করা হয়েছে, কি উপকরণ ব্যবহার করা হয়েছে। উপরে যে আমরা ৩ টা পড়েছি এই ৩ টার মাধ্যমেই কিন্তু ৩ টা এখানে দেওয়া আছে অনেকগুলো। হুম? এগুলো আমরা দেখতে পারি। এখানেও একটা আ ছবি দেওয়া আছে। এখানে কি আছে? এই ধরনের বিভিন্ন। এখানে তো বইয়ে এইভাবে দেওয়া আছে। আমাদের ওইভাবে নাও থাকতে পারে, অন্যরকমভাবে থাকতে পারে। আবার আগুনের পরশমণি হুমায়ূন আহমেদের যে ইয়েটি আ সাহিত্যটি, সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আ যোগাযোগ হয়েছে। তো এই যোগাযোগগুলো থেকেও আমাদের প্রশ্ন থাকবে। তো প্রশ্ন যেভাবেই থাকে আমাদের কিন্তু বেসিক জিনিসটা একই। আর এখানে অর্থগুলো আমাদের কিন্তু জানতে হবে। হ্যাঁ? যে কারফিউ বাড়ির বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশকে বলা হয়। এখানে এইটা হবে। আর এই যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎটা কি? এখানে যে এই গল্পের মধ্যে যে যোগাযোগটা করা হয়েছে, এখানে কিন্তু আমরা ১ টা মাধ্যম পেয়েছি বা ২ টা মাধ্যম পেতে পারি। অপর মাধ্যমটার সাথে এটার সম্পর্কটা কি? এটা কিন্তু আমরা এখানে এই প্রশ্নগুলো একটু দেখে নিবা তোমরা। এখন আমরা আসি এখানে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগের মাধ্যম।
আমরা যে বাস্তবতার সাথে বিদ্যালয়ের মধ্যে আমরা কি ধরনের যোগাযোগ আমরা করব, এই যে এলাকার সমস্যা হলে আমরা কি করব, এগুলো এখান থেকে আমাদের ১ম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো থাকতে পারে। তো ১ম অধ্যায়ে এখানে যেটা আছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম এবং আ উপকরণ ব্যবহার করতে পারা, যোগাযোগ করতে পারা। আশা করি এই পারদর্শিতার সূচকটা আ তোমরা যখন অর্জন করবে, তোমাদের এখান থেকে প্রশ্নগুলা আসবে। তারপরে এখানে কি আছে? প্রমিত ভাষা ব্যবহার করি। এই যে এখানে আমাদের আ আ একটা আছে এখানে, এই যে ৯ এর ৪ মানে ৪ নম্বর যে আ যোগ্যতা আছে, এই ৪ নম্বর যোগ্যতাটা অর্জন করতে হলে আমাদের এই চ্যাপ্টারটা লাগবে। তো এখানে কি বলছে? ব্যাকরণিক সূত্র, প্রমিত বানান রীতি, ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে পারা, প্রকাশ করতে পারা। তো এখানে কি যোগ্যতাটা হবে? ব্যাকরণের বিভিন্ন সূত্র ব্যবহার করা, আলংকরিক বৈশিষ্ট্য মেনে লিখতে বা প্রকাশ করতে পারছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে আলংকরিক বলতে উচ্চারণ মানে অলংকার অলংকার ঠিক রেখে পুরোপুরি উচ্চারণ মাত্রা ঠিক রেখে এবং বাক্যের যে গঠন আছে আ যোগ্যতা, আশি, সত্যি এগুলো মেনে আকাঙ্ক্ষা সত্যি মেলে যদি তুমি করতে পারো, তবেই তোমার এই আ তোমার যোগ্যতাটা অর্জন হবে। তো এখানে উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আ তার বিখ্যাত কাব্যগ্রন্থ নাম দেওয়া আছে। তার জন্ম তারিখ দেখা এখানে তার বিখ্যাত একটি কবিতা, যেটা ২ বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের। শুধু ভেগে ২ ছিল মোর, ভূঁই আর সবই গেছে ঋণে। এখানে যেটা আছে সেটা সুন্দর সাবলীলভাবে এটা পড়তে পারা। পড়ার পর এই যে এখানে পুরো কবিতাটা দেওয়া নাই, আংশিক দেওয়া আছে সংক্ষিপ্তভাবে। তো এইখানের অর্থটা বৈজ্ঞানিক কিছু শব্দের অর্থ আছে। এগুলা একটু তোমরা দেখে নেবে। আর আমি আসছি এই যে স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলা, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ? এই কবিতায় ব্যবহৃত হয়েছে শব্দ নীলাজ, বিলাস, দাসী শব্দে থাকা স্বরধ্বনি। স্বরধ্বনিটা কি আছে এখানে? আমরা একটু দেখি। নীলাস স্বরধ্বনিটা কি আছে এখানে? নীলাস এই যে ইকার আছে, তাই না? ইকারগুলো আসছে, হ্যাঁ? দাসী, ইকার আসছে। তো এখানে স্বরধ্বনিটা আসছে এই যে আসছে, তাই না? আসছে, আবার কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে এখানে লা, তার মানে আও আসছে। হুম? এখানেও বি, তার মানে আসছে। আর এখানে লা, তার মানে আসছে। এখানে আমাদের পাঠ্য বইয়ে এখানে কি দেখিয়েছে? এখানে দেখিয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে, এটা কিন্তু ব্যাকরণের আমাদের বৈশিষ্ট্যগুলা। স আ স্বরধ্বনির উচ্চারণে জিভ কতটুকু উঁচু হয়? এখানে আমরা যদি দেখি নীলাস, এই স্বরধ্বনিটা কি টাকে বেছে নিয়েছে। এখন নি, আমরা যদি এখানে টা দেই তাহলে জিহ্বাটা কতটুকু উঁচু হয়? আমরা যখন ১ম এ বলি জিহ্বাটা কিন্তু উঁচুর দিকে যায়, তাই না? জিহ্বা উঁচু হয়। আরেকটা অপশনে কি আছে? জিভ একটু উঁচু হয়। একটু না, বলার সাথে পুরোটাই উঁচু হয়। তাইলে আমরা কি বুঝতে পারলাম? যখন আমরা বলি তখন এই উচ্চারণগুলা মানে এর দিকে যায়। তাহলে এটা স্বরধ্বনির উচ্চারণের সময়ে জিভ সামনে থাকে না পিছনে থাকে? কোনটার দিকে উঁচু হয়? এটা সামনে উঁচু হয়। স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁট গোল হয় নাকি প্রসারিত হয়? এটা আমরা যখন বলি ঠোঁট গোল হয় না, ঠোঁটটা প্রসারিত হয়। স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা থাকে? এটা অল্প খোলা থাকে। এখন বিষয়টা হচ্ছে এই স্বরধ্বনির যে বৈশিষ্ট্য আছে, আছে, তারপর আ, এ, মানে এটাও এ, এ, এর মতো উচ্চারিত হয়। তারপর অ, ও, আ উ, এইগুলো প্রত্যেকটা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এখান থেকে এই পুরোটা একটু তোমরা দেখে নিবে। এখান থেকে কিন্তু প্রশ্নটা থাকবে মাস্ট বি। তো এটা হচ্ছে একটি প্রশ্নে। তারপর স্বরধ্বনির বৈশিষ্ট্য কি? এখানে মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, এই টোটালটা এখানে আমরা দেখতে পারবো। তো উচ্চারণের সময় কি বৈশিষ্ট্য হয়? উচ্চারণের সময় কি বৈশিষ্ট্য হয়? এর সময় কি বৈশিষ্ট্য হয়? এর সময় কি হয়? এর সময় কি হয়? এর সময় কি হয়? এর সময় কি হয়? এগুলা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এগুলো আমাদের প্রশ্নে আসতে পারে। স্বরধ্বনির আমাদের ছক যেটি আছে, যে উচ্চ স্বরধ্বনি কোথায় উচ্চারিত হয়, পশ্চাৎ স্বরধ্বনি, এগুলা কিন্তু নিম্ন স্বরধ্বনি। এগুলা তোমরা একটু দেখে নিবে। আর জিভের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনি, এটা পুরাটাই তোমরা একটু আ এখানে দেখে নিবে। এখান থেকে প্রশ্ন থাকবে না। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু থাকবে ওই যে পূর্বে যেটা বললাম সেটা। আর উচ্চারণ ঠিক করি। উচ্চারণ ঠিক করতে গেলে যে কোথায় এই পুরোটা একটু বর্ণটা দেখে নিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে চার্টটা, হ্যাঁ? এই চার্টটা উচ্চারণ কেমনে হয়? হ্যাঁ? এটা কিভাবে হয়? এটা দেখুন। মানে এই যে এর উচ্চারণটা এভাবে হয়। আকাডেমি, হ্যাঁ? আকাডেমি। একে, 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 একে। এই পুরোটা একটু দেখে নিবে।
তারপর শব্দ ও বাক্যের উচ্চারণ। এখানে কিছু প্রশ্ন আছে নিচে। প্রশ্নগুলা একটু দেখে নিবে। এই যে এখানে শব্দের অর্থগুলা একটু দেখে নিবে। আর এই যে আঞ্চলিক শব্দটা, প্রমিত রূপটা কি? এটা মোস্ট তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ এখানে কিন্তু আমরা পেয়েছি এই যে প্রমিত বানান রীতি, ভাষা রীতি মেনে। তাহলে এখানে প্রমিত উচ্চারণ, প্রমিত রূপ, আঞ্চলিক রূপ পুরাটা এখানে তোমাকে খুঁজে, খুঁজে বের করে দেখতে হবে। আর ভাষার রূপের পরিবর্তন, সেটা এই যে আমাদের আঞ্চলিক ভাষা, এতদিন কোনে ছিলে বাপ, এতদিন কোনে ছিলে বাপ, মানে কোথায় ছিলে? ঠিক আছে? এটা প্রমিত রূপটা এটা। এটা এখান থেকেও প্রশ্ন থাকবে। হ্যাঁ? ভাষা পরিবর্তনের রূপের পরিবর্তন প্রশ্নগুলো থাকবে। কথ্য প্রমিত এটা থাকবে। এটা কিন্তু তোমরা খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ? কথ্য আর মানে কথ্য রূপ বা চলিত রূপ এবং প্রমিত রূপটা, এটা লেখ্য রূপটা। এটা এখান থেকে প্রশ্ন থাকবে। আর এখান থেকে হয়তো তোমরা তোমাদের নিজের মতো করে কিছু বানিয়ে এটা শিখতে পারো। আর পূর্বে যেটা সেটাই আঞ্চলিক আর হচ্ছে প্রমিত। আর ৩য় অধ্যায়ে একই ধরনের প্রশ্ন এখান থেকে মানে যে আ যোগ্যতাটা ছিল এখান থেকেও কিন্তু এটাই আসবে। পুরো গল্পটা তোমরা আশা করি পড়েছ। এখান থেকে শব্দের অর্থগুলোও নিবে। আর এই যে সাধুরীতির বাক্য, প্রমিত রূপের বাক্য। সাধুরীতি বলতে সমবায়ী এবং সর্বনাম এবং অব্যয় এগুলা কি একটু দীর্ঘরূপ হবে। তো এখান থেকে দেখো, আমি একদিনে অপরাহ্নে খলিফার নিকটে বসিয়ে, মানে ক্রিয়া এবং আ সর্বনাম এগুলার কি হয়? আ আ বর্ধিত রূপ হয়, মানে বড়, বড় করে হয়। যেমন এখানে ক্রিয়া রূপটা কি আছে? বসিয়া। এটা কি হয়ে গেছে? বসে। ঠিক আছে? নিকটে কি হয়ে গেছে এটা? কাছে। আছি এমন সময়ে হস্তপদবদ্ধ, হস্তপদবদ্ধ। এটা হলো সংস্কৃতি ভাষা, হ্যাঁ? হস্ত, পদ, বদ্ধ। এগুলো সংস্কৃতি ভাষা। এগুলার আমাদের বাংলা যা প্রমিত রূপ সেটা হচ্ছে হাত, পা। হস্ত মানে হাত, পদ মানে পা, বদ্ধ মানে বাঁধা। এইরকমভাবে এখানে আছে। এটা তোমরা সবগুলো একে, একে সলভ করে নিবে। তো এটা সময় নেয় আমি সলভ করার। সাধুরীতিটা এটা এইরকমভাবে থাকবে। ৩য়টা যেটা আছে সেটা রচনা, দৃষ্টিভঙ্গি বুঝি। সেটা এখান থেকে অ্যা এই যে এখানে রচনায় রূপান্তরিত করতে পারবে এটা, এবং সাহিত্যরূপী বুঝে এটা এখান থেকে এই ধরনের যোগ্যতাগুলো এখান থেকে আমরা অর্জন করতে পারবো। তো প্রায়োগিক লেখার ধরন, প্রায়োগিক লেখার কিছু এই ধরনের লেখা কি, কি কাজে লাগে? যেগুলো আমরা বিভিন্ন ধরনের আ প্রায়োগিক যে লেখাগুলা লিখি বা আমাদের বাস্তবিক পক্ষে যে লেখাগুলো লিখি, এই যে এখানে একটা রিপোর্ট করেছি, এগুলো হচ্ছে প্রায়োগিক লেখা। হুম? তো এখানে এই ধরনের প্রশ্ন আ পড়ে কি বুঝলাম? এখান থেকে তেমন প্রশ্ন আসবে না। একটা প্রায়োগিক প্রতিবেদন তোমাদের আসতে পারে। একটা রিপোর্ট তোমরা কিভাবে তৈরি করবে? এই যে এখানে যেটি আছে, এখান থেকে তোমরা একটা রিপোর্ট পরীক্ষায় আসতে পারে। তো বিবরণমূলক যেগুলো আছে এগুলো এখানে এরকমভাবে থাকতে পারে। তো এখানে যেটা আছে অতীতকালের বিবরণ, এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে যাবা। বিলেতে ৭৫০ দিন, এখান থেকেও সেইম কিছু কাজ রয়েছে। এই কাজগুলা তোমরা একটু করে যাবা। এই লেখাটি পড়ে কি আমাদের প্রশ্নটা এরকম বসতে পারে, বিলেতে ৭৫০ দিন রচনার ভিত্তিতে এই ছকগুলো পূরণ করো। এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে। তো এটা আর আ এটা না, এটা তেমন ইম্পোর্টেন্ট না। বিবরণমূলক বিচারের ধরন এখানে এই, এই গল্পটার উপর ভিত্তি করে এখানে থাকতে পারে। আর এখানে যেটা হয়েছে তথ্যমূলক রচনা। এই রচনার ক্ষেত্রে রচনার বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে সংগ্রহ করা যায়, লাইব্রেরি ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক, এগুলো একটু তোমরা ছকটা দেখে যাবে। আ গল্প রয়েছে। এই গল্প থেকে এখানে শব্দের অর্থ আছে। আর এখান থেকে প্রশ্ন আছে। হ্যাঁ? আত্মরীতি রচনার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন। মানে এই সবগুলো যে প্রশ্নগুলো আছে এগুলো বর্ণনামূলক একটু দিয়ে দিবে। আর লেখা নিয়ে মতামত কি? এটা তোমাদের এখানে আছে আত্মস্মৃতি রচনায় যা আছে আর আমার মতামতও জিজ্ঞাসা। ঠিক আছে? এগুলো একটু দেখে নিবে। তথ্যমূলক রচনা এখান থেকে একই। আর বিশ্লেষণাত্মক রচনা যেটা বিশ্লেষণ করা হয়। যেমন এখানে আছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম এত। এটা হচ্ছে উপাত্ত। আর এটা নিয়ে ৩ জনই ১৯ শতকে জন্মগ্রহণ করেছে। এটা তথ্য। আর এই যে স্কুলের নাম, এখানে দেখো এরকম একটা দেওয়া আছে। এগুলো একটু ইয়ে করার চেষ্টা করবে। মোটামুটি ওই ধরনের যে ছকগুলো আছে, এই ছকগুলা তোমরা যদি দেখতে পারো তাহলেই মোটামুটি পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া সম্ভব। তো আগামী ভিডিওটা আমরা গণিত বিষয়ে বা একে, একে সবগুলাই আসবে। এগুলা আমরা একে, একে সব আ দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি যে ছকগুলা দেওয়া আছে এরপরে যেগুলো আছে, এই ছকগুলা তোমরা দেখে নিবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওটা
আ আ হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।